চিন্তা করা ভালো, কিন্তু ওভার থিঙ্ক করা একদমই ভালো না। এই ওভার থিঙ্ক করার জন্য আমরা অনেক সময় অনেক রকম সমস্যার মধ্যে পড়ি। আমরা যখন অতিরিক্ত চিন্তা করি, সেই অতিরিক্ত চিন্তার ফলে আমাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকি। আর এই সমস্যায় ভোগার ফলে আমরা যেখানে ছিলাম সেখানে থমকে যাই। আমরা আমাদের জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারি না। আমরা আমাদের লক্ষ্যগুলিকে অ্যাচিভ করতে পারি না। আমরা যেইখানে দাঁড়িয়েছিলাম আমরা সেইখানেই থেকে যাই। আমাদের পেছনে যারা থাকে তারা কিন্তু এগিয়ে যায়, কিন্তু আমরা যেতে পারি না, শুধুমাত্র এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কের কারণে। তোমার ওই মানসিক শান্তি যদি ঠিকঠাক না থাকে তাহলে তুমি কোনো কিছুই করতে পারবে না। তো এই মানসিক শান্তি ঠিক করার জন্য তোমাকে ওভার থিঙ্কটাকে কম করতে হবে। আর এই ওভার থিঙ্ক থেকে বেরিয়ে আসার জন্য জাপানিরা কিছু কৌশল ব্যবহার করে তাদের নিজেদের জীবনে, যাতে তারা ওভার থিঙ্ক না করতে পারে। জাপানিদের এই কৌশলগুলি যদি তুমি তোমার জীবনে কাজে লাগাও তাহলে তুমিও ওভার থিঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবে, তুমিও তোমার মানসিক শান্তি বজায় রাখতে পারবে, তুমিও এই ওভার থিঙ্ক থেকে মুক্তি পেতে পারবে। জাপানিরা নিজেদের জীবনে 8খানা টেকনিক ইউজ করে এই ওভার থিঙ্ক থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য। তো এর মধ্যে প্রথমটা হলো কাইজেন। কাইজেন কথার অর্থ হলো ছোট ছোট স্টেপ নিয়ে এগিয়ে যাওয়া। জাপানিরা বলে যদি তুমি জীবনে কোনো বড় পরিবর্তন চাও তাহলে তোমাকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা সবসময় কোনো কাজ শুরুর আগে অনেকটা দূরবর্তী পর্যন্ত ভেবে ফেলি, অনেকটা দূরের চিন্তাভাবনা করা শুরু করে দিই, যার কারণে আমরা বেশিরভাগ সময় ব্যর্থ হই। তাই তোমাকে বড় লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে ছোট ছোট স্টেপ নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিদিন চেষ্টা করতে হবে 1% করে নিজেকে বেটার করার। জাপানিরা বলে যদি তুমি ছোট ছোট স্টেপ নিয়ে প্রতিদিন 1% করে বেটার করে করে এগিয়ে যাও তাহলে তুমি অবশ্যই অনেক উন্নতি করবে। জাপানিদের সেকেন্ড টেকনিক হলো শিকাতা গানাই। এর কথার অর্থ হলো যা নিয়ন্ত্রণের বাইরে সেটাকে মেনে নেওয়া। কৌটিল্য চাণক্যর মতো জাপানিরাও মনে করেন যা বদলানো সম্ভব নয় তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নয়, এতে তোমার শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই পাবে না তুমি। তাই সবসময় যেটা সত্য সেটাকে মেনে নাও, আর যেটা তোমার দ্বারা সম্ভব সেটা নিয়ে এগিয়ে চলো। অনেক সময় আমাদের জীবনের অনেক রকম সত্য আমরা মানতে চাই না, যার ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো জাপানিরা বলছে এটাকেই তোমরা, সেই যে সত্যটা এটাকে তোমরা মেনে নাও, দেখবে তোমরা অনেক শান্তিতে থাকো। জাপানিদের তৃতীয় কৌশল হলো ইচিগো ইচিয়ে। এর কথার অর্থ হলো জাপানিরা বলছে সবসময় প্রেজেন্টে বাঁচো, বর্তমানে বাঁচো। আমরা সবসময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমরা আমাদের বর্তমানটাকে উপভোগ করতে ভুলে যাই, আমরা বর্তমানে বাঁচাই ভুলে যাই। তাই জাপানিরা বলে প্রতিটি মুহূর্ত হলো অমূল্য। তাই অতীত নিয়ে ভেবো না এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না, এই বর্তমানে বাঁচতে শেখো এবং বর্তমানটাকে উপভোগ করো। জাপানিদের চতুর্থ কৌশল ওবিসাবি। এর অর্থ হলো অসম্পূর্ণতার সৌন্দর্য দেখা। এই পৃথিবীতে কেউ পূর্ণমান নয়, সবার মধ্যে কোনো না কোনো অসম্পূর্ণতা অবশ্যই আছে এবং এই অসম্পূর্ণতাই সবাইকে একে অপরের থেকে আলাদা করে। তো জাপানিরা বলছে এই অসম্পূর্ণতার মধ্যে একে অপরের মধ্যে সৌন্দর্যতা দেখো, এই অসম্পূর্ণতাই হলো আমাদের এক একজনের সৌন্দর্য। এবং জাপানিরা এটাও বলছে এই অসম্পূর্ণতাকে মেনে নাও, এই অসম্পূর্ণতার মধ্যেই তোমার সৌন্দর্য খোঁজো, দেখবে তোমার চিন্তা অনেক কমে যাবে। জাপানিদের পঞ্চম কৌশল হলো সেজাকু। এর মানে হলো নীরবতা এবং শান্তি খোঁজা। জাপানিরা বলছে নীরবতা আমাদের মনকে শান্ত করে। প্রতিদিন কিছু অন্তত সময় নিজেকে দাও এবং সেই সময় ধ্যান করো এবং নিজের মনকে বিশ্রাম দাও। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত ব্যস্ত হয়ে গেছি যে নিজেকে সময় দেওয়ার মতো 5 মিনিট সময় অন্তত নেই। তাই জাপানিরা বলছে যদি তুমি ওভার থিঙ্ক থেকে বেরিয়ে আসতে চাও তাহলে অন্তত নিজের জন্য কিছু অন্তত সময় অবশ্যই রাখো। জাপানিদের ষষ্ঠ কৌশল কিনসুগি। এর অর্থ হলো নিজের ভাঙন মেরামত করা। জাপানিরা বলে ভাঙা জিনিসকে সুন্দরভাবে মেরামত করো। এর অর্থ হলো তোমার জীবনের যে দুঃখজনক অভিজ্ঞতাগুলি রয়েছে সেগুলোকে মেনে নাও এবং সেখান থেকে শেখো এবং নিজের ভুলগুলো থেকেও শিক্ষা নাও। শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্তিশালী করে এগিয়ে যাও। আমরা অনেকেই আমাদের ভুল থেকে শিখি না এবং সেইগুলোকে নিয়ে ওভার থিঙ্ক করতে থাকি, যার ফলে আমরা আমাদের মানসিক শান্তি পাই না এবং আমাদের জীবনে এগিয়েও যেতে পারি না। তাই জাপানিরা বলছে নিজের এই দুঃখজনক অভিজ্ঞতাগুলিকে মেনে নাও এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে শক্তিশালী করে এগিয়ে যাও। আমরা যতক্ষণ না পর্যন্ত ওই অভিজ্ঞতাগুলোকে মেনে নিচ্ছি ততক্ষণ আমরা সেই জিনিসটাকে ছেড়ে আগে এগিয়ে যেতে পারবো না। তো প্রথমে আগে তোমাকে ওই জিনিসটাকে, অভিজ্ঞতাগুলিকে মেনে নিতে হবে। জাপানিদের সপ্তম কৌশল হলো হানসে। এর কথার অর্থ হলো নিজের ভুল বিশ্লেষণ করা। আমরা আমাদের জীবনে ভুল তো করি,
কিন্তু কোনোদিন তার সেই ভুলগুলোর বিশ্লেষণ করি না। জাপানিরা প্রতিদিন তাদের দৈনন্দিন জীবনে যে ভুলগুলো করে থাকে সেইগুলো তারা প্রতিদিন বিশ্লেষণ করে এবং বিশ্লেষণ করার পর সেগুলোকে শুধরে নেয়। এর ফলে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তিও পায় এবং সাফল্যের রাস্তা পরিষ্কারও হয়ে যায়। তাই তোমরাও যদি ওভারথিঙ্ক থেকে বেরিয়ে আসতে চাও তাহলে নিজেদের ভুল অবশ্যই বিশ্লেষণ করো এবং সেগুলো শুধরে নাও। জাপানিদের অষ্টম এবং লাস্ট কৌশল হলো ওবাইতরি। এই কথার অর্থ হলো নিজের সঙ্গে সবসময় প্রতিযোগিতা করো, অন্যের সঙ্গে নয়। জাপানিরা বলে প্রতিটি ফুল গাছের নিজস্ব সময় রয়েছে, তারা সেই সময় ফোটে। তাই অন্যের সাথে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মন দাও, এতে তোমার মন হালকা হবে। আমরা আমাদের অর্ধেক জীবন অন্যের সাথে তুলনা করতে করতেই কাটিয়ে দিই, আর আমার মনে হয় এটা হলো সবথেকে মেন কারণ ওভারথিঙ্ক করার। তো অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দাও, নিজের কাজের দিকে ফোকাস দাও। তো বন্ধুরা, এই জাপানিদের এই 8টি কৌশল যদি তুমি মেনে চলো তাহলে আমার মনে হয় তুমি অবশ্যই ওভারথিঙ্ক থেকে বেরিয়ে আসতে পারো। আর এই 8টি কৌশলের মধ্যে কোন কৌশলটি তোমার জীবনের মধ্যে সবথেকে উপযোগী বলে মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং প্রিয়জনদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।